আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের অন্তিম পর্ব। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। আলতো করে ঠোঁটে কিস করলাম। কিস করার সাথে সাথেই নিতিকা কেঁপে উঠল। মনে মনে ভাবছি, এই রে বুঝি জেগে উঠল। সরে যাওয়ার আর সময় পেলাম না। হঠাৎ নিতিকা চোখ খুলে আমাকে ওর এত কাছে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে জোরে ধাক্কা মারে, যার ফলে আমি তাল সামালতে না পেরে খাট থেকে পড়ে যাই। আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। হঠাৎ পড়ে যাওয়াতে আমার কোমরে চোট লাগে। আমি কোমর ধরে কুকিয়ে উঠি। নিতিকা তখনও বিছানায় আধশোয়া হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বুঝে উঠতে পারছে না কি থেকে কি হয়ে গেল, তাই আমার দিকে ফেল করে তাকিয়ে আছে। এদিকে আমার কোমরের ব্যথায় মাথা গরম হয়ে উঠেছে। প্রচণ্ড রাগ হচ্ছে নিতিকার প্রতি। একে তো আমাকে সে নিজের ইচ্ছে জড়িয়ে ধরেছে, তার উপর না জেনে না বুঝে আমাকে ধাক্কা মেরেছে। আমি ওঠার চেষ্টা করলাম, কিন্তু পারছি না। বুঝতে পারলাম কোমরে বেশ ভালো চোট লেগেছে। এতক্ষণে নিতিকার সম্বিত ফিরিল। সে তাড়াতাড়ি করে ছুটে এসে আমাকে উঠিয়ে দাঁড় করায়। তারপর বলে, সরি আমি বুঝতে পারিনি তুমি ছিলে। আমি তো মনে করেছিলাম। আমি রাগের সাথে বললাম, কি মনে করেছিলে? মনে করেছিলে বাইরের কেউ এসে তোমাকে জড়িয়ে ধরে কিস করছে, তোমার ঘুমানোর সুযোগ নিয়ে তোমার ইজ্জত হনন করছে? নিতিকা বলে, না আসলে আমি সেটা ভাবিনি। আমি বললাম, তো কি ভেবেছিলে তুমি বলো? নিতিকা বলে, আমি তো মনে করেছিলাম ভূত, তাই তো আমি এত জোরে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে আমার, বুঝতে পারিনি। আমি বললাম, কি বুঝতে পারোনি? জলজান্ত একটা মানুষ তোমার সামনে, তাকে তুমি ভূত ভাবছো? রুমটা অন্ধকার হলে একটা কথা ছিল, কিন্তু ঘরে কত সুন্দর একটা ডিম লাইট জ্বলছে। তার আলো তো পুরো ঘর ঝকমক করছে, সব কিছু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাহলে তোমার ভুল হয় কি করে? তুমি ইচ্ছে করে আমাকে ধাক্কা দিয়েছ। একে তো তুমি আমাকে নিচে থেকে জড়িয়ে ধরেছ, আবার উল্টো আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছ। নিতিকা বলে, সত্যি আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো আমাকে। আমি যদি বুঝতে পারতাম তুমি আমাকে আদর করছো, তাহলে তো আমি একটুও নড়তাম না। কারণ তোমার সঙ্গ পেতে আমারও খুব ইচ্ছে করে তোমাকে জড়িয়ে ধরে তোমার বুকে মাথা রেখে সারা রাত পার করে দেই। আমি চুপ করে রইলাম, কিছু বললাম না, কারণ মেয়েটা কাঁদছে। মনে হয় একটু বেশিই বলে ফেলেছি। ঘরে তখনও ডিম লাইট জ্বলছে। ঘড়ির দিকে তাকিয়ে দিকে রাত তখন 3:30, এখন মধ্যরাত। ওকে কাঁদতে দেখে আমার খারাপ লাগলো। আমি বললাম, ঠিক আছে, এখন কান্না বন্ধ করো, এসো ঘুমাবে। নিতিকা চোখের পানি মুছে বলে, কোমরে ব্যথা করছে বুঝি? আমি বললাম, নিতিকা বলে, আমি তেল মালিশ করে দেব, তাহলে দেখবে একটু ভালো লাগবে। ওর কথা শুনে আমি মনে মনে ভাবছি, ওর ছোঁয়াতে এমনি নিজেকে ঠিক রাখতে পারি না। এখন যদি কোমর মালিশ করতে আসে, না জানি তখন কি হয়। আমি বললাম, না, তার প্রয়োজন নেই, তুমি ঘুমিয়ে পড়ো। নিতিকা আর জোরাজুরি করলো না, চুপচাপ আমার অপর পাশে শুয়ে পড়লো। আমিও শুয়ে পড়লাম। কোমরের ব্যথা নিয়ে এদিক ওদিক করতে করতে একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে অফিসে যাওয়ার জন্য নিতিকা আমাকে ডেকে দিল, কিন্তু আমি উঠতে পারছি না। কোমরের ব্যথাটা আরও বেশি বেড়েছে। মোট কথা, কোমর নাড়াতেই পারছি না। আমি উঠতে পারছি না দেখে নিতিকা আমাকে হেল্প করলো উঠে বসার জন্য। নিতিকা বলে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? সব আমার জন্য হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। এই বলে হাত জোর করে আমার সামনে বসে। আমি কোমরের ব্যথা ভুলে ওর দিকে তাকিয়ে রইলাম। মায়া হলো মেয়েটার দিকে তাকিয়ে। অজান্তে হয়ে যাওয়া একটা ভুলের জন্য কতবার ক্ষমা চাইছে। আমি বললাম, দেখো, বারবার ক্ষমা চাইতে হবে না, তুমি তো নিজে থেকে কিছু করনি, ওটা অজান্তেই হয়ে গেছে, বারবার ক্ষমা চাইতে হবে না। নিতিকা বলে, কিন্তু মা যদি জানতে পারে তাহলে আমাকে কি ভাববে? উনি তো আমাকে খুব বকা দেবে। উনি বলবে আমার ছেলের এই অবস্থার জন্য তুই দায়ী। তখন কি হবে? আমি একটু মুচকি হেসে বললাম, মাকে আমি বললে তো মা জানবে। যদি জিজ্ঞেস করে আমি বলবো ওয়াশরুমে পড়ে গেছি। নিতিকা বলে, তুমি আমার জন্য মিথ্যে বলবে? আমি বললাম, কি আর করব, মাঝে মাঝে স্ত্রীকে বাঁচানোর জন্য মিথ্যে বলতে হয়। আমি ওর চোখে চোখ রেখে বললাম, তোমাকে কেউ কিছু বললে আমার ভালো লাগবে না। নিতিকা বলে, কেন? আমি বললাম, বলতে পারি না কেন। নিতিকা বলে, তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম, তোমার কি মনে হয়? নিতিকা বলে, আমার কি মনে হয় সেটা বড় কথা না, আসল কথা হলো তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা জানা। সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবাসো? আমি আর ওর চোখে চোখ রাখতে পারছি না, তাই চোখ সরিয়ে নিয়ে বললাম, জানি না। নিতিকা বলে, একটু গরম তেল মালিশ করে দেই? আমি বললাম, না, কিছুক্ষণ পর ডাক্তারের কাছে যাব। নিতিকা বলে, এমন করছো কেন? দেই না একটু তেল মালিশ করে, তাহলে দেখবে ভালো লাগবে। আমি আর কিছু বললাম না, চুপ করে রইলাম। নিতিকা চুপচাপ চলে গেল। কিছুক্ষণ পর গরম তেল নিয়ে আসে, আমাকে বলে, উবর হয়ে শুয়ে পড়ো। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। নিতিকা তার নরম হাত দিয়ে মালিশ করতে শুরু করলো। প্রথমটায় ওর ছোঁয়া পেয়ে আমি শিউরে উঠি। পুরো শরীরে পশম খাড়া হয়ে গেল। আলাদা একটা শিহরণ খেলে যাচ্ছে দেহের ভিতরে। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর আমি না করে দিলাম, কারণ ততক্ষণে আমার অবস্থা টাইট হয়ে গেছে। সেটা আমি ওকে বুঝতে দিলাম না, শুধু এতটুকু বললাম, হয়েছে, আর করতে হবে না, এখন একটু ঠিক লাগছে। এই বলে কোনো রকম উঠে ফ্রেশ হতে চলে গেলাম। আজ আর অফিসে যাওয়া হলো না, কারণ এই কোমর নিয়ে আমি বসে কাজ করতে পারবো না, তাই বাসায় ছিলাম। বিকেলের দিকে বসে আছি বারান্দায়, বাহিরের দিকে তাকিয়ে আবহাওয়া দেখছি। ধীরে ধীরে সূর্য পটে নামছে, বেশ মনোরম দৃশ্য। এত কিছুর মাঝেও বারবার নিতিকার কথা মনে পড়ছে। এই কয়দিনে মেয়েটা মনে জায়গা করে নিয়েছে। ওর প্রতি দুর্বলতা অনুভব করেছি।
বিশেষ করে রাতে। জানি না কিভাবে মেয়েটা আমার বুকে এসে পড়ে, যার কারণে ওর প্রতি ব্যাকুলতা আমার আরও বেড়ে যায়। তবে হ্যাঁ, আমার জন্য ও নিজেকে অনেকটা পরিবর্তন করেছে। মাঝে মাঝে ওকে দেখলে বিশ্বাস হয় না কিভাবে সে নিজেকে পরিবর্তন করলো। সত্যি ভালোবাসা মানুষকে কত কিছু না শেখায়। ভালোবাসা মানুষকে পরিবর্তন করতেও শেখায়। যেমন নীতিকা, সে আমার জন্য আমার বলা প্রতিটা কথা অক্ষর অক্ষরে পালন করেছে। হঠাৎ চিন্তা ভঙ্গ হলো নীতিকার কথায়। নীতিকা বলে, তুমি এখানে বসে আছো, কফি খাবে? আমি বললাম, নিয়ে আসো, মন্দ হয় না। আমার কথা শুনে নীতিকা চলে গেল। কিছুক্ষণ পর 2 কাপ কফি এনে আমার সামনে বসে। একটা কফি আমাকে বাড়িয়ে দিল। আমি হাতে নিয়ে এক চুমুক দিলাম। নীতিকা বলে, কেমন হয়েছে? আমি বললাম, বেশ ভালো হয়েছে। তুমি বানিয়েছো? নীতিকা বলে, তাহলে আর কে বানাবে শুনি? আমি বললাম, এই কদিন তো আমাদের বাড়িতে ছিলে, তা সবার সাথে মিশে কথা বলে কেমন বুঝলে? নীতিকা বলে, তার বলতে গেলে তোমার ফ্যামিলির সবাই ভালো, আমাকে সবাই খুব ভালোবাসে। আমি বললাম, আর আমি? নীতিকা কিছুক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিয়ে বলে, ভালো, আর ভালো বলেই তো তোমাকে ভালোবাসি। পৃথিবীর সব ছেলেকে ছেড়ে তোমাকে বিয়ে করেছি, তোমাকে হারাতে চাইনি যে তাই। আমি বললাম, কিন্তু আমি যে তোমাকে অবহেলা করি, তোমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত রেখেছি, তাতে তোমার কষ্ট হয় না? নীতিকা বলে, কষ্ট হয়, বাট তার মাঝেই তো ভালোবাসা লুকিয়ে থাকে। একটা কথা আছে জানো, কষ্ট করলে নাকি মিষ্টি পাওয়া যায়। তাই মিষ্টিটা পাওয়ার জন্য একটু কষ্ট না হয় করলাম, তাতে ক্ষতি কি? আমি বললাম, বাবা তুমি তো বেশ কথা সাজিয়ে বলতে পারো। নীতিকা বলে, তুমি যতটা ভাবছো ততটাও না, এই সামান্য একটু একটু। এভাবে দুজন বসে বসে বেশ অনেকক্ষণ কথা বললাম। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে এলাম। বাহিরে খুব বৃষ্টি হচ্ছে। নীতিকা জানালাগুলো ভালো করে বন্ধ করে দিল। তারপর লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়ল। বেশ রাত হয়েছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। কেন জানি না, ঘুম আসতে চাইছে না। এতক্ষণে নীতিকা যত সম্ভব ঘুমিয়ে পড়েছে। মনে মনে ভাবছি, একটু ফিরে দেখি ও ঘুমোচ্ছে কিনা। এই মনে করে যেই না ওর দিকে ফিরলাম, অমনি ধরা পড়ে গেলাম। দেখি মেয়েটা আমার দিকে ফেল করে তাকিয়ে আছে। তার মানে ও ঘুম আসেনি। আমি আমতা আমতা করে বললাম, ইয়ে মানে তুমি এখনো ঘুমাওনি? নীতিকা বলে, ঘুম আসছে না, তুমি ঘুমাওনি? আমি বললাম, আমারও তো একই কাণ্ড, ঘুম আসছে না। নীতিকা বলে, এখন কি করা যায়? আমি বললাম, কি আর করবে, এভাবে একে অপরের দিকে তাকিয়ে থাকি, দেখবে ঘুম চলে আসবে। নীতিকা বলে, তুমি কি পাগল হলে? এভাবে কি একে অপরের দিকে তাকিয়ে থাকা যায়? আমি বললাম, তো কি করবে শুনি? ছাদেও যাওয়া যাবে না, বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখছো? নীতিকা বলে, তাহলে কি করবে? আমি বললাম, আমি জানি না কি করবে, যতই মুখে এসব বলি না কেন, কিন্তু আমার তখন খুব ইচ্ছে করছিল ওকে আদর করি, ওকে আমার বুকে টেনে নিই। কিন্তু মনের সংকোচ আর মুখে লাজ দুটোই কাজ করছে। না পারছি কিছু বলতে, না পারছি কিছু করতে। শুধু তাকিয়ে রইলাম ওর চোখের দিকে। নীতিকাও তাকিয়ে আছে আমার দিকে। আজ মনে হয় আল্লাহর সহায় ছিল মনের আশা পূরণ করার জন্য। হঠাৎ দেখি নীতিকার মাথায় একটা তেলাপোকা উড়ে এসে বসে। সে বুঝতে পারেনি। আমি বললাম, নীতিকা, তোমার মাথার উপরে তেলাপোকা এসে বসেছে, ব্যাস, আর দেখে কে কাকে। নীতিকার চিৎকার দিয়ে মাঝখানের বালিশের উপর দিয়ে আমার গায়ে এসে পড়ে। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, বাঁচাও প্লিজ, তেলাপোকাকে আমি ভয় পাই, মাথা থেকে ওটাকে সরাও। ওর ঝাঁকুনি পেয়ে তেলাপোকা কোথা থেকে কোথায় চলে গেছে তার কোনো হিসাব নেই। তারপরও আমি তেলাপোকা সরানোর নাম করে ওর মাথায় হাত বুলালাম। নীতিকা আমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে আছে। আমি ওকে জড়িয়ে ধরলাম। দুজনেই চুপচাপ হয়ে নীরবতা পালন করছি। বেশ শান্তি অনুভব করছি ওকে বুকে পেয়ে। কতক্ষণ এভাবে কাটালাম জানি না। আমি ওর মাথায় একটা চুমু খেয়ে বললাম, এই তেলাপোকা চলে গেছে, এবার ছাড়ো আমাকে। নীতিকা বলে, না না, আমি তোমাকে ছাড়বো না। তেলাপোকা যদি আবার আসে তখন কি হবে আমার? আমি এখানে থাকবো। আমি বললাম, দেখো, এখানে থাকা তোমার ঠিক হবে না। হয়তো ছোট তেলাপোকার জায়গায় বড় তেলাপোকা তোমাকে কামড়ে দেবে। নীতিকা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, ওরে বাবা, এর থেকেও বড় তেলাপোকা আছে নাকি? আমি বললাম, ওটা তো উদাহরণ দিলাম, আমার কথা বলছি। দেখো কখন কি করে বসি ঠিক নেই, তাই বলছে তোমার বালিশে গিয়ে ঘুমাও, তেলাপোকা আর আসবে না। নীতিকা বলে, আমি যাব না, তোমার যা মন চায় তুমি তাই করো, তারপরও আমি যাব না। আমি বললাম, দেখো তুমি না লক্ষ্মী মেয়ে, প্লিজ যাও নিজের জায়গায়। নীতিকা বলে, বললাম তো আমি যাব না। বুঝতে পারলাম এই মেয়ে আজ আমাকে ছাড়বে না। ঠিক বিয়ের প্রথম দিন যা করেছে আজও ঠিক তাই করবে। সেদিন জোর করে বিয়ে করেছে, আর আজ জোর করে নিজের ভালোবাসা আদায় করবে। এভাবে আমাকে জড়িয়ে থাকলে আমি নিজেকে কতক্ষণ কন্ট্রোল করে রাখতে পারবো আমি নিজেও জানি না। ধীরে ধীরে আমি যে আমার ধৈর্য হারাচ্ছি তা বেশ অনুভব করতে পারছি। আমার হাত পায়ের তালু গরম হয়ে উঠছে, নিঃশ্বাস আরো ভারী হয়ে উঠছে, চোখে যেন যৌন লালসা ফুটে উঠেছে। আমি নীতিকাকে আবার বললাম, এবার তো আমাকে ছাড়ো, দেখো আমাকে ঘুমোতে দাও, সকালে অফিস আছে আমার। নীতিকা বলে, তো ঘুমাও না, কে না করেছে, আমি তো কিছু করছি না। আমি বললাম, কিছু করছো না, বাট জড়িয়ে তো আছো, এভাবে জড়িয়ে থাকলে আমার অস্বস্তি হয়, ঘুম আসে না। নীতিকা বলে, এটা আবার কেমন কথা, আগে তো দিব্যি কোলবালিশ জড়িয়ে ঘুমাতে, এখন না হয় কোলবালিশের বদলে আমাকে জড়িয়ে ঘুমাও, তাতে অসুবিধা কোথায়?
আমি বললাম অসুবিধা আছে। নীতিকা বলে তা শুনি কি অসুবিধা? আমি বললাম দেখো, আমি নিজেকে ঠিক রাখতে পারছি না, আমার কেমন কেমন জানি লাগছে। নীতিকা বলে ও এবার বুঝলাম, তার মানে আমাকে আদর করতে ইচ্ছে করছে। আমি কি বারণ করেছি? তুমি চাইলে আমাকে আদর করতে পারো। আমি বললাম দেখো, ভালো হবে না বলে দিচ্ছি, ছাড়ো আমাকে। নীতিকা বলে তুমি যাই বলো, আমি ছাড়ছি না। এই আমি তোমার বুকে মাথা রেখে ঘুমালাম। এই বলে আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে। ততক্ষণে এদিকে আমার হাল খারাপ হয়ে গেছে। আমি আর কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারছি না। ছেড়ে দিলাম নীতিকার উপর নিজেকে। আমিও নীতিকাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর মুখ ফুটে বলেই ফেললাম, নীতিকা আমি তোমাকে ভালোবাসি, সত্যি ভালোবাসি। তবে কখন কিভাবে জন্মেছে তোমার জন্য ভালোবাসা আমি নিজেও জানি না। এভাবে থাকো সারা জীবন আমার বুকে। নীতিকা আমার পিঠ খামচে ধরে বলে আমিও তো চাই সারা জীবন তোমার বুকে মাথা রেখে ঘুমোতে, তোমার ভালোবাসা পেতে। কিন্তু তুমিই তো বুঝতে চাও না, জোর করে কেন তোমাকে বিয়ে করলাম? তা কি এমনি এমনি? আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি, কতবার বোঝানোর চেষ্টা করেছি, আর তুমি গাধা কি বুঝতেই চাও না? আমি বললাম কই, কখনো তো আগে বলনি তুমি আমাকে ভালোবাসো। নীতিকা বলে আগে বলিনি কারণ ভয় হতো, যদি তুমি বন্ধুত্ব নষ্ট করে দাও তাহলে তোমাকে আমি কোথায় পেতাম। আমি বললাম ভালোবাসো সেটা বলতে পারোনি, কিন্তু ডাইরেক্টলি বিয়ের কথা বলতে পেরেছো, জোর করে বিয়ে করে নিয়েছো, তখন ভয় করেনি? নীতিকা বলে ভয় তো করেছিল, কিন্তু সবচাইতে বেশি ভয় লেগেছিল তোমাকে হারানোর। বাবা আমার বিয়ে ঠিক করেছিল, তাই তো এত সাহস পেলাম তোমাকে বলতে। আমি বললাম যদি আমি বিয়ে না করতাম তখন তখন তুমি কি করতে? নীতিকা বলে তখন আর কি, ততক্ষণে মরে আধপোচা লাশ হয়ে যেতাম। আমি নীতিকার গায়ে আলতো করে একটা থাপ্পড় মেরে বললাম তাহলে আমার কি হতো? আমাকে আজ এভাবে কে ভালোবাসতো? আর কখনো মরার কথা বলবে না। নীতিকা বলে ঠিক আছে আর বলবো না, তার জন্য মারতে হয়? আমার লাগে না বুঝি? আমি ওর গালে একটা চুমু খেয়ে বললাম এই তো আদর করে দিয়েছে আমার বউটাকে। নীতিকা বলে হয়েছে, আর আদর করতে হবে না, তুমি তো আমাকে ভালোই বাসো না, তাই তো বিয়ের পরেও আমাকে কষ্ট দিয়েছো। একটু আদর করনি, একটু সোহাগ করনি। আমার কি ইচ্ছে করে না তোমার আদর ভালোবাসা পেতে? আমি বললাম তাই বুঝি, তাহলে আসো তোমাকে আজ সুদে আসলে পুষিয়ে দেই। নীতিকা বলে পুষিয়ে দেই মানে কি করবে তুমি? আমি বললাম কি আর করব, বউটাকে একটু আদর করব, একটু সোহাগ করব, একটু ভালোবাসা দেব, এই আর কি। নীতিকা বলে এতদিন কোথায় ছিল আদর ভালোবাসা? আমি বললাম সব জমিয়ে রেখেছিলাম, সময় হলে দেব বলে। আজ সুযোগ পেয়ে দেখলাম সময় হয়েছে, তাই আর দেরি করতে চাই না। আর তুমি কথা বাড়িও না তো, আমাকে ভালোবাসতে দাও। এই বলে ওকে জড়িয়ে ধরে কিস করতে থাকি। নীতিকা আবার কিছু বলতে চায়, আমি ওর মুখ চেপে ধরে বললাম অনেক বকবক করেছো, এখন একদম চুপ, কোনো কথা নয়। এই বলে ওকে ভালোবাসতে লাগলাম। নীতিকা আর বাধা দিল না, আমিও মনের সুখে ওকে কিস করতে থাকি। ওর কপালে গালে ঠোঁটে আদর দিয়ে ভরিয়ে দেই। একসময় ওর ঠোঁটে গভীর এক চুম্বন এঁকে দেই, যাতে করে নীতিকা হাঁপিয়ে ওঠে। দুজনে উত্তেজনার চরম সীমায় পৌঁছে যায়। আমি নীতিকাকে বললাম এখন সঙ্গম করব, তুমি প্রস্তুত তো? নীতিকা কিছুটা লাজুক হয়ে বলে তুমি একটা ফাজিল, এমন করে কেউ জিজ্ঞেস করে? আমি বললাম তাই বুঝি, জিজ্ঞেস করে না বুঝি, তাহলে কি করে? নীতিকা বলে যা দুষ্ট, আমি জানি না। আমি বললাম ও বুঝেছি, তুমি বলতে লজ্জা পাচ্ছ, নিশ্চয় তোমারও মন করছে, তবে একটা কথা, চেঁচামেচি করবে না। এই বলে দুজন সঙ্গমে লিপ্ত হলাম। তারপর ভেসে গেলাম সুখের সাগরে। অনেকক্ষণ পর আমি ক্লান্ত হয়ে ওর পাশে শুয়ে পড়লাম। নীতিকা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। আর বাকি রাতটুকু দুজন একে অপরকে আদর করে ভালোবেসে কাটিয়ে দিলাম। এভাবে ভালোই দিন যেতে লাগলো আমাদের বিয়েটা আবার ধুমধামের সাথে হলো। তারপর থেকে তো হয়ে গেল আমার চির অর্ধাঙ্গিনী, যে কিনা একসময় আমার বন্ধু ছিল। সে এখন আমার মনের রানী, আমার কথা মতো অক্ষরে অক্ষরে নিজেকে ঠিক আমার মনের মতো করে পরিবর্তন করে ফেলে। আজ আমাদের সুখের সংসার। ভালোবাসা হঠাৎ হয়ে যায়, ভালোবাসতে কোনো কারণ লাগে না, কখন কার উপর মন মজে যায় বোঝা বড় দেয়। এই হচ্ছে প্রকৃতি ভালোবাসা। আজকের গল্প এখানে সমাপ্ত। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।